নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এডু এনলাইটেনমেন্ট ইউটিউব চ্যানেল। তোমরা জানো যে তোমাদের 1000 এমসিকিউ ফর ইন্ডিয়ান হিস্টোরি সিরিজ চালু হয়েছে এবং আজকে তার চতুর্থ দিন। আজকে তোমাদের সেট 4 করাবো, যার মধ্যে 76 থেকে 100টি কোশ্চেনের আলোচনা হবে। প্রত্যেক দিনের মতো আজকেও 25টি কোশ্চেনের আলোচনা করা হবে। যাই হোক, শুরু করছি। আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়? অপশান এ 1526, অপশান বি 1556, অপশান সি 1670, অপশান ডি 1552। তো পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল অপশান এ 1526 খ্রিস্টাব্দে। 1526 সালে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয়। এই যুদ্ধ ভারতের মুঘল রাজবংশের ভিত্তি তৈরি করে। তো 1526 সালে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল এবং এর মাধ্যমেই মুঘল রাজবংশ তার ভিত্তি স্থাপন করে ভারতবর্ষে। চলে যাওয়া পরের কোশ্চেন। বলছে, মহারাণা প্রতাপের ঘোড়ার নাম কি? মহারাণা প্রতাপের ঘোড়ার নাম কী ছিল? অপশান এ চেতক, অপশান বি সেরা, অপশান সি জীবন, অপশান ডি বায়ু। তো মহারাণা প্রতাপের ঘোড়ার নাম ছিল অপশান এ হয়ে যাবে অ্যান্সার, চেতক। পরের কোশ্চেন বলছে, কে দিন ইলাহির সদস্য ছিলেন? দিন ই ইলাহির সদস্য কে ছিলেন? এ তানসেন, বি রাজা মানসিং, সি টডরমল, ডি বীরবল। তো দিন ই ইলাহির সদস্য ছিলেন বীরবল। দিন ই ইলাহির প্রবর্তন করেছিলেন সম্রাট আকবর। বলছে, কে দুহু আসপা সিও আসপা ব্যবস্থা চালু করেছিলেন? অপশান এ শাহজাহান, অপশান বি আকবর, অপশান সি জাহাঙ্গীর, অপশান ডি ঔরঙ্গজেব। তো দুহু আসপা ও সিও আসপা ব্যবস্থা চালু করেছিলেন অপশান সি জাহাঙ্গীর। তো বলছে, দুহু আসপা মানে হলো দুটি ঘোড়া সহ একটি সৈন্য, এবং সিও আসপা কথার অর্থ হলো তিনটি ঘোড়া সহ একটি সৈন্য। চলে যাওয়া পরের কোশ্চেনে। বলছে, বাবরের আত্মজীবনী তুজু কি বাবরি কোন ভাষায় লেখা? এ মঙ্গল, বি পার্সিয়ান, সি তুর্কি, ডি আরবীয়। তো বাবরের যে আত্মজীবনী তুজু কি বাবরি, সেটি লেখা হচ্ছে তুর্কি ভাষায়। চলে যাবো পরের কোশ্চেনে। বলছে, পূর্বের দেশগুলিতে বাণিজ্য করার জন্য কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংল্যান্ডের অধিপতি রানী প্রথম এলিজাবেথের কাছ থেকে ছাড়পত্র পায়? পূর্বের দেশগুলিতে যা বাণিজ্য করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে ছাড়পত্র পেয়েছিল? ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথের কাছ থেকে। এ 1624, বি 1600, সি 1610, ডি 1615। তো অ্যান্সার হয়ে যাবে 1600 খ্রিস্টাব্দে। 1600 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পূর্বের দেশগুলিতে বাণিজ্য করার জন্য ছাড়পত্র পেয়েছিল। পরের প্রশ্ন বলছে, পর্তুগিজ অভিযাত্রী ভাস্কো ডা গামা কত সালে ভারতে আসেন? এ 1498, এ 1496, বি 1498, সি 1495, ডি 1497। তো পর্তুগিজ অভিযাত্রী ভাস্কো ডা গামা ভারতে এসেছিলেন 1498 খ্রিস্টাব্দে। চলে যাবো পরের কোশ্চেনে। বলছে, স্বাধীন ভারতের সংবিধান প্রসঙ্গে কত সালে ভারতের জাতীয় কংগ্রেসের করাচি অধিবেশন সংগৃহীত হয়েছিল? তো স্বাধীন ভারতের সংবিধান নিয়ে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের করাচি অধিবেশন হয়েছিল, সেটি কবে হয়েছিল? এ 1931 খ্রিস্টাব্দে, বি 1928 খ্রিস্টাব্দে, সি 1946 খ্রিস্টাব্দে, ডি 1945 খ্রিস্টাব্দে। তো করাচি অধিবেশনটি সংগঠিত হয়েছিল অপশান বি হয়ে যাবে অ্যান্সার, 1928 খ্রিস্টাব্দে। চলে যাবো পরের কোশ্চেনে। বলছে, ভাস্কো ডা গামা 1498 সালে কোথায় অবতরণ করেছিলেন? তো পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা যে 1498 সালে ভারতে এসেছিলেন, সেখানে তিনি কোন বন্দরে অবতরণ করেছিলেন? অপশান এ কোচিন, অপশান বি কালিকট, অপশান সি গোয়া, অপশান ডি সুরাট। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি কালিকট। তিনি কালিকট বন্দরে অবতরণ করেছিলেন। তো বলছে, তখন কালিকটের রাজা ছিলেন সামুদ্রি বা জামরিন। তো তখন কালিকটের রাজা ছিলেন সামুদ্রি বা জামরিন। চলে যাবো পরের কোশ্চেনে। বলছে, ইউরোপীয় শক্তিগুলির মধ্যে সবথেকে শেষে কারা ভারতে এসেছিল? তো ইউরোপীয় যে শক্তিগুলি, বাইরের দেশ থেকে যে শক্তিগুলি এসেছিল ইউরোপ থেকে, সেগুলির মধ্যে কারা ভারতের শেষে এসেছিল? যে এ পর্তুগিজ,
বি ডাচ, সি ব্রিটিশ, ডি ফরাসি। তো এদের মধ্যে শেষে এসেছিল অপশান ডি হয়ে যাবে অ্যান্সার, ফরাসি। তো দেখো এখানে বলছে যে ইউরোপীয়দের পর্তুগিজরা সবার আগে এসেছিল 1498 খ্রিস্টাব্দে। তারপরে ডাচ এসেছিল 1596 খ্রিস্টাব্দে, ইংরেজ 1608 খ্রিস্টাব্দে, ডেনিশ 1620 খ্রিস্টাব্দে এবং সবার লাস্টে ফরাসি এসেছিল 1668 খ্রিস্টাব্দে। এটা খুবই ইম্পর্টেন্ট যে প্রথমে কে এসেছিল, তারপরে কে এসেছিল, কত সালে এসেছিল, তোমরা এটাও দেখে রাখবে। চলে যাবো পরের কোশ্চেনে। বলছে ভাস্কো দা গামা বণিক ছিলেন কোথাকার? তো ভাস্কো দা গামা কোন দেশের বণিক ছিলেন? এ পর্তুগিজ, বি আমেরিকার, সি জার্মানির, ডি ইতালির। তো ভাস্কো দা গামা বণিক ছিলেন পর্তুগিজের। তিনি পর্তুগিজের একজন বণিক এবং একজন নাবিক ছিলেন। বলছে কোন বছরে কর্নওয়ালিস কোডের সূচনা হয়েছিল? কর্নওয়ালিস কোডের সূচনা কোন বছরে হয়েছিল? অপশন এ 1793, অপশন বি 1805, অপশন সি 1857, অপশন ডি 1723। তো কর্নওয়ালিস কোডের সূচনা হয়েছিল, এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ 1793 খ্রিস্টাব্দে। তো বলছে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস 1793 সালে 48টি রেগুলেশন বা আইন জারি করেন। এই রেগুলেশনগুলি কর্নওয়ালিস কোড নামে পরিচিত। তো লর্ড কর্নওয়ালিস 1793 সালে 48টি রেগুলেশন বা আইন জারি করেছিল, যেটিকে কর্নওয়ালিস কোড নামে পরিচিত বা কর্নওয়ালিস কোড বলা হয়, এবং লর্ড কর্নওয়ালিসের নামেই এই কোডটির নামকরণ করা হয়েছিল, এবং তখন ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড কর্নওয়ালিস। নেক্সট কোশ্চেন বলছে 1757 সালের 23শে মার্চ ব্রিটিশ নৌবাহিনীর দ্বারা যে চন্দননগর উপনিবেশটি আত্মসাৎ হয়েছিল সেটি কাদের উপনিবেশ ছিল? এ ফ্রেঞ্চ, বি ড্যানিশ, সি পর্তুগিজ, ডি ডাচ। তো এটি হয়ে যাবে ফ্রেঞ্চ বা ফ্রান্স। ফ্রান্সদের উপনিবেশটি আত্মসাৎ করেছিল 1757 সালে 23শে মার্চ ব্রিটিশ নৌবাহিনী। নেক্সট কোশ্চেন বলছে উত্তর ভারতে কখন তামাকের প্রচলন হয়? পঞ্চদশ শতাব্দীতে, ষোড়শ শতাব্দীতে, সপ্তদশ শতাব্দীতে, না অষ্টাদশ শতাব্দীতে? তো উত্তর ভারতে তামাকের প্রচলন কখন হয়েছিল? তো উত্তর ভারতে তামাকের প্রচলন হয়েছিল সপ্তদশ শতাব্দীতে। চলে যাবো পরের কোশ্চেনে। বলছে সোয়ালির যুদ্ধে 1612 খ্রিস্টাব্দের ব্রিটিশরা কাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল? যে সোয়ালির যুদ্ধে 1612 খ্রিস্টাব্দের ব্রিটিশরা যে যুদ্ধ করেছিল সেটি কাদের বিরুদ্ধে করেছিল? তো এখানে অপশান এ পর্তুগিজ, অপশান বি ড্যানিশ, অপশান সি ডাচ, অপশান ডি ফ্রান্স বা ফ্রান্স। তো সোয়ালের যুদ্ধে 1612 খ্রিস্টাব্দে ব্রিটিশরা যুদ্ধ করেছিল, অপশান এ হয়ে যাবে অ্যান্সার, পর্তুগিজদের বিরুদ্ধে। তো বলছে সোয়ালির যুদ্ধ, যা সুভালির যুদ্ধ নামেও পরিচিত, যে সোয়ালির যে যুদ্ধ সেটিকে সুভালির যুদ্ধও বলা হয়, 29 থেকে 30শে নভেম্বর 1612 খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল। এটি ছিল একটি নৌ যুদ্ধ যা ভারতের গুজরাটের সুরাট শহরের নিকটবর্তী একটি গ্রামে সুভালির উপকূলে সংঘটিত হয়েছিল। তো এটি একটি নৌ যুদ্ধ ছিল যা ভারতের গুজরাটের সুরাটের শহরের নিকটবর্তী একটি গ্রামে সুভালির উপকূলে সংঘটিত হয়েছিল। সুভালির উপকূলে সংঘটিত হয়েছিল বলে একে সুভালির যুদ্ধও বলা হয়। চলে যাবো পরের কোশ্চেনে। বলছে বাংলার কোন গভর্নর জেনারেল 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্তের সূচনা করেন? চিরস্থায়ী বন্দোবস্তের সূচনা কোন গভর্নর জেনারেল করেছিলেন? স্যার জনসন, লর্ড কর্নওয়ালিস, ওয়ারেন হেস্টিংস, না জন ম্যাকফারসন? চিরস্থায়ী বন্দোবস্তের সূচনা করেছিলেন লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে। ভূমি রাজস্ব ব্যবস্থা ইংরেজদের কাছে একটি আয়ের প্রধান উদ্দেশ্য ছিল। যে ভূমি রাজস্ব ব্যবস্থার মধ্যে যে কর নিত ইংরেজরা, সেটি তাদের আয়ের একটি প্রধান উদ্দেশ্য ছিল, এবং এটি প্রথমে বাংলা ও বিহার এবং পরে মাদ্রাজে ও বারাণসীতে প্রবর্তিত হয়েছিল। এটি প্রথমে বাংলা ও বিহারে চালু হলেও পরে মাদ্রাজে এবং বারাণসীতেও প্রবর্তিত হয়েছিল বা চালু হয়েছিল। বলছে ইংরেজরা ভারতে কোথায় তাদের প্রথম ফ্যাক্টরি বা কুঠি নির্মাণ করেন? ইংরেজরা ভারতে প্রথম ফ্যাক্টরি বা কুঠি নির্মাণ করেছিলেন কোথায়? এ বোম্বেতে, বি সুরাটে, সি সুতানুরিতে, ডি মাদ্রাজে। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি সুরাটে। ইংরেজরা প্রথম সুরাটে তাদের ফ্যাক্টরি বা কুঠি নির্মাণ করেছিল। চলে যাবো পরের কোশ্চেনে। বলছে বন্দিবাসের যুদ্ধ
ইংরেজরা কাদের পরাজিত করেন? যে বন্দিবাসের যুদ্ধ যে হয়েছিল সেখানে ইংরেজরা কাদের পরাজিত করেছিলেন? অপশান এ জার্মানদের, অপশান বি ফরাসিদের, অপশান সি ভারতীয়দের, অপশান ডি আমেরিকানদের। তো বন্দিবাসের যুদ্ধে ইংরেজরা প্রথম পরাজিত করেছিল। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, ফরাসিদের। ফরাসিদের সঙ্গে ইংরেজদের বন্দিবাসের যুদ্ধ হয়েছিল। চলে যাওয়া পরের কোশ্চেনে বলছে কলকাতাকে আলীনগর নামকরণ কে করেছিলেন? কলকাতাকে আলীনগর নাম কে দিয়েছিল? এ বাহাদুর শাহ আলম, বি সিরাজউদ্দৌলা, সি মীর কাসিম, ডি মির্জাফর। তো কলকাতাকে আলীনগর নাম দিয়েছিলেন সিরাজউদ্দৌলা। বাংলা নবাব সিরাজউদ্দৌলা কলকাতাকে আলীনগর নাম দিয়েছিলেন। চলে যাবো পরের কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোন ব্যক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা জগৎ শেঠ নামাঙ্কিত হয়েছিলেন? তো নিচের কোন ব্যক্তিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জগৎ শেঠ নাম দিয়েছিলেন? এ উমিচাঁদ, বি মানিকচাঁদ, সি খোজা ওয়াজিদ, ডি ফটিকচাঁদ। তো জগৎ শেঠ নাম দিয়েছিলেন মানিকচাঁদকে। মানিকচাঁদকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জগৎ শেঠ নামাঙ্কিত করেছিলেন। চলে যাবো পরের কোশ্চেনে বলছে কত খ্রিস্টাব্দে বাংলার দেওয়ানি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে স্থানান্তরিত করা হয়? যে বাংলার যে দেওয়ানি সেটি কত খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়া হয়েছিল? অপশান এ 1765, অপশান বি 1880, অপশান সি 1554, অপশান ডি 1678। তো 1765 হয়ে যাবে অ্যান্সার। 1765 খ্রিস্টাব্দে বাংলার দেওয়ানি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে স্থানান্তরিত করা হয়েছিল। বলছে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি প্রদান করেছিল। চলে যাবো পরের কোশ্চেনে বলছে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়? তো ভারতে যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল সেটি প্রতিষ্ঠিত কবে হয়েছিল? অপশান এ 1664, অপশান বি 1498, অপশান সি 1600, অপশান ডি 1602। তো ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল অপশান ডি হয়ে যাবে অ্যান্সার 1602 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন বলছে ব্রিটিশদের সাথে কে আলীনগরের সন্ধি স্বাক্ষর করেন? ব্রিটিশদের সাথে আলীনগরের সন্ধি স্বাক্ষর কে করেছিলেন? অপশান এ মীর কাসিম, অপশান বি মির্জাফর, অপশান সি সিরাজউদ্দৌলা, অপশান ডি সুজাউদ্দৌলা। তো ব্রিটিশদের সাথে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত করেছিলেন অপশান সি হয়ে যাবে অ্যান্সার সিরাজউদ্দৌলা। চলে যাবো পরের কোশ্চেনে বলছে পলাশির যুদ্ধ হয়েছিল কবে? পলাশির যুদ্ধ কবে হয়েছিল? অপশান এ 1757 সালে, অপশান বি 1758 সালে, অপশান সি 1857 সালে, অপশান ডি 1858 সালে। তো পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালে। পলাশির যুদ্ধ হয়েছিল ইংরেজদের এবং বাংলার নবাব সিরাজউদ্দৌলার মধ্যে। বলছে পলাশির যুদ্ধ ভারতের ব্রিটিশদের জন্য একটি ঐতিহাসিক মোড় হিসাবে বিবেচিত হয়। এটি বাংলায় ব্রিটিশদের রাজনৈতিক ও সামরিক আধিপত্য প্রতিষ্ঠা করে। তো কী হয়েছিল যে পলাশি যুদ্ধের পর ব্রিটিশরা পুরোপুরিভাবে বাংলাতে বা ভারতে জাঁকিয়ে বসেছিল এবং এর সাহায্যে তাদের রাজনৈতিক এবং সামরিক আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। তো আজকের শেষ কোশ্চেন হচ্ছে বক্সার যুদ্ধ ঘটে। তো বক্সার যুদ্ধ কবে হয়েছিল? অপশান এ 1768 সালে, অপশান বি 1772 সালে, অপশান সি 1762 সালে, অপশান ডি 1764 সালে। তো বক্সার যুদ্ধ হয়েছিল অপশান ডি হয়ে যাবে অ্যান্সার 1764 সালে। বলছে মীর কাসিম অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও মোগল সম্রাট শাহ আলমের সাথে মৈত্রী সম্পর্ক গড়ে তোলেন। 1764 সালের 22 অক্টোবর তাদের সম্মিলিত সেনাবাহিনীর সাথে বিহারের বক্সার নামে ইংরেজ সৈন্যদের ঘোরতর যুদ্ধ হয়। তো কী হয়েছিল যে মীর কাসিম অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মোগল সম্রাট শাহ আলম মৈত্রীর সম্পর্ক গড়ে তুলেছিল এবং 1764 সালের 22 অক্টোবর সম্মিলিত সেনাবাহিনীর সাথে বিহারের বক্সা নামক স্থানে ইংরেজ সৈন্যদের ঘোরতর যুদ্ধ হয়েছিল এবং ইংরেজরা এখানে জয়লাভ করেছিল। তো আজকে এখানেই শেষ করছি। তো ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে তোমরা জানাবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং ক্লাসগুলি অবশ্যই মন দিয়ে দেখবে। তো থ্যাংক ইউ, ধন্যবাদ।